সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ব্যাপারটা হলো যে এর আগের ডেটেও তোমরা অনেকে কিন্তু উপস্থিত ছিলে না বৃষ্টির কারণে, এবং আজকের দিনও আমি দেখলাম যে অনেকেই উপস্থিত হতে পারোনি ক্লাসের মধ্যে। তো ভাবলাম যে তোমাদের জন্য রাতের বেলা একটা অনলাইন ক্লাস নিয়ে আসি, এবং যার মধ্যে আমরা আজকে কিন্তু এক্সপ্লেন করব ডিএনএ রেপ্লিকেশনের প্রসেসটাকে। ঠিক আছে? তো এইটাকে এখন আমরা এই বোর্ডের সাহায্যে প্রত্যেকটা পার্টকে আমরা স্লাইড বানিয়ে সুন্দর করে দেখবো, স্টেপ বাই স্টেপ দেখবো। তো আশা করি ভিডিও শেষ হওয়া পর্যন্ত তোমরা সকলে দেখবে এবং ক্লাসটাকে তোমরা দেখো। তো আমাদের যে আজকে এই প্রথম ক্লাস, মানে এই বোর্ডের মধ্যে আজকে এই প্রথম ক্লাস হচ্ছে, এবং সেই ক্লাসের মধ্যে আমরা যে টপিকটা পড়ছি সেটা হলো ডিএনএ রেপ্লিকেশন প্রসেস। ঠিক আছে? তো আজকে আমরা তো ডিএনএ রেপ্লিকেশনের প্রসেসটা দেখবো নাকি? তো ডিএনএ রেপ্লিকেশনের মধ্যে কি থাকে, ডিএনএ রেপ্লিকেশন মানে কি দেখে নাও। ডিএনএ রেপ্লিকেশন হলো একটি প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মাধ্যমে সাধারণত একটি ডিএনএ থেকে আরেকটি ডিএনএ মানে নতুন একটি ডিএনএর ফরমেশন হবে, মানে রেপ্লিকার ফরমেশন হবে। তুমি যদি প্রসেসটাকে একটু ভালো করে দেখতে চাও তো এই জায়গাটায় লক্ষ্য করো। ঠিক আছে? এই জায়গাটার মধ্যে একটু লক্ষ্য করবে ডিএনএ রেপ্লিকেশন অ্যাকচুয়ালি কি, ব্যাপারটা কি। ডিএনএ রেপ্লিকেশন কি দেখে নাও। ডিএনএ রেপ্লিকেশন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ডিএনএ অণু থেকে একই রকম দুটি নতুন ডিএনএ অণু তৈরি হবে। ডিএনএ রেপ্লিকেশন তাহলে কি বুঝলে তোমরা? একটা প্রক্রিয়া যার দ্বারা একটি ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হবে। এখানে ডিএনএ রেপ্লিকেশনের একটা ছবি নেওয়া হয়েছে। তুমি জানো যে ডিএনএ এর মধ্যে দুটো এন্ড থাকে অ্যাকচুয়ালি। ঠিক আছে? দুটো স্ট্যান্ড থাকে, ডাবল হেলিক্স স্ট্রাকচার থাকে ডিএনএ এর, যাকে আমাদের সামনে তুলে ধরেছিল বিজ্ঞানী ওয়াটসন অ্যান্ড ক্রিক। আমরা এখানে ডিএনএর মধ্যে এই বেস পেয়ারগুলো দেখতে পাচ্ছি, এখানে বেসেসগুলো থাকে। সেরকমভাবে যদি এখানে যদি এ থাকে মানে এডিনিন থাকে, ওই সাইডে কী থাকবে? টি থাকবে। এদিকে যদি জি থাকে মানে গুয়ানিন থাকলে এদিকে কী থাকবে? সি থাকবে। ঠিক আছে? মানে এডিনিনের সঙ্গে তোমার থায়ামিনের ডাবল বন্ড থাকবে, এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিনের ট্রিপল বন্ড কিন্তু থাকবে। এটা আমাদের মনে রাখতে হবে। এবং অবশ্যই একটা কথা তোমাদের বলে দিই, যদি আমার কাছে যদি একটা বেস পেয়ার মানে তোমার স্ট্যান্ড যদি দেওয়া থাকে ডিএনএর, ধরে নাও যে এটার মধ্যেও তো সেমই, ডিএনএর মধ্যে এইদিকে যদি 5 প্রাইম থাকে, এটার যে শেষ যে হয়ে আছে সেটার মধ্যে কত থাকবে? 3 প্রাইম। আর এটার মধ্যে 3 প্রাইম থাকলে এটার যে শেষ যে হয়ে আছে যেখানে, সেই জায়গায় কত থাকবে? 5 প্রাইম। তো একটা যদি তোমাকে যদি স্ট্যান্ড দেওয়া থাকে লাইক এটা 5 প্রাইম ডিএনএর একটা স্ট্যান্ড, আর ওই সাইডটা হলো 3 প্রাইম, না? তো তোমাকে যদি বলা হয় যে নতুন একটা স্ট্যান্ড দেওয়া হলো, এবং এটা যেহেতু ডিএনএ তাই অপোজিট, অ্যান্ড এই জায়গার মধ্যে যে তোমরা যে লিখবে যে প্রাইমটা সেটা হবে 3 প্রাইম, আর এদিকে কত লিখবে? 5 প্রাইম লিখবে কিন্তু, নাকি? তো তোমাদের এই জায়গার মধ্যে লক্ষ্য করতে পারো। তো এখানে যে স্ট্যান্ডগুলো এগুলো যদি দেওয়া থাকে, এটা যদি দেওয়া থাকে এডিনিন, এইটা যদি দেওয়া থাকে গুয়ানিন, এটা যদি দেওয়া থাকে সাইটোসিন, এটা যদি দেওয়া থাকে থায়ামিন, অবশ্যই তোমরা কি করবে? এর সঙ্গে কাকে বসাবে? এনে টি কে বসাবে। তো তুমি তো এই যে বেসের এর সঙ্গে কি বসলো সেটা কিন্তু তুমি অনুমান করতে পারছো। মানে এদিকের যে স্ট্যান্ডটা, মানে এইটা তো তোমার দেওয়া আছে এই স্ট্যান্ডটা, তুমি নতুন যে স্ট্যান্ডটা মানে এখানে যে একটা যে স্ট্যান্ড যারা আমরা নিয়েছি সেটার মধ্যে কি বেস পেয়ারগুলো থাকবে সেটা কিন্তু আমরা ভালো করে অনুমান করতে পারি। গুয়ানিনের সঙ্গে সাইটোসিন, সাইটোসিনের সঙ্গে জি এর সঙ্গে কি থাকবে? আর সি এর সঙ্গে কি থাকবে? তোমাদের জি থাকবে। আর টি এর সঙ্গে অবশ্যই কি থাকবে? এ থাকবে। কিন্তু এরকম ভাবে পুরোটা স্ট্যান্ড কিন্তু তৈরি হয়ে যাবে। এতটুকু আমরা আগের থেকেই দেখে নিয়েছি। ঠিক আছে? তো রেপ্লিকেশন মানে কি? এটা একটা প্রক্রিয়া যার দ্বারা সাধারণত কি হবে, একটি পুরান ডিএনএ অথবা মাতৃ ডিএনএ বলতে পারো, সেখান থেকে কিন্তু নতুন ডিএনএ এর সৃষ্টি হবে, না? রেপ্লিকার ফরমেশন হবে। দেখে নাও, এটি অ্যাস ফেজ বা ইন্টারফেসের মধ্যে ঘটে। এখন তুমি বলবে অ্যাস ফেজ মানে কি? অ্যাস ফেজ হলো সংশ্লেষকারী দশা বাংলাতে বলে বুঝলে, এবং ইংলিশে বললে সিনথেসাইজিং ফেজ, মানে যে সময়ে কি হবে? সিনথেসাইজ হবে। তো সেই সময়ে বা সংশ্লেষকারী দশার মধ্যে কি হয় অ্যাকচুয়ালি? ডিএনএ এর যে বন্টন রয়েছে ডটার সেলের মধ্যে। একটা জিনিস মনে রাখো, ডটার সেল মানে কি? ধরে নাও যে এটা হলো তোমার প্যারেন্ট সেল, না? তো এটার থেকে যে সেলগুলো যে ফরমেশন হবে সেগুলোকে আমরা কি বলে দেবো? ডটার সেল। তো প্যারেন্ট সেল থেকে ডটার সেলের মধ্যে যে সময় ডিএনএ এর যে সময় কি হয়? বন্টন হয়। তো ওই যে ডিএনএ এর বন্টনটা হওয়ার সময়, ঠিক আছে, এই রেপ্লিকেশন মেথডটা হেল্প করে। মানে ওই যে যেই সময়ে আর কি অ্যাকচুয়ালি ডিএনএটার কি হলো, এন্টার করলো তোমার ডটার সেলের মধ্যে, সেই সময়কালটাকে আমরা কি বলবো? অ্যাস ফেজ কিন্তু বলে দেবো। ঠিক আছে? অ্যাস ফেজ, এই সময় সংশ্লেষ হবে, মানে নতুন টাইপের ডিএনএ যেটা ফরমেশন হবে আর কি, সেটাকে আমরা কি বলে দেবো? অ্যাস ফেজ কিন্তু বলে দেবো। তো
তো এতটুকু আমাদের হয়ে গেল। এই সময়ে মানে ডিএনএ রেপ্লিকেশন এই সময় কেন হয়, কারণ ডিএনএ রেপ্লিকেশনের দ্বারাই কি হবে, সাধারণত নতুন যে ডটার সেলস থাকবে বা কন্যা কোষ যেগুলো থাকবে সেগুলোর মধ্যে সঠিকভাবে ডিএনএ এর বন্টন কিন্তু সম্পন্ন হবে। ঠিক আছে, এতটুকু আমরা দেখলাম। তো চলো নেক্সট স্লাইডের মধ্যে যাব আমরা অবশ্যই। নেক্সট স্লাইডের দিকে যাব আমরা। নেক্সট স্লাইডের দিকে যদি যাই তো আমাদের নেক্সট স্লাইডের দিকে যেতে হবে। নেক্সট স্লাইড কি আছে, স্টেপ 1 আমরা দেখে নেব। ঠিক আছে, স্টেপ 1 আমরা কিন্তু দেখে নেব। স্টেপ 1টা কিন্তু আমরা দেখে নিতে পারি এখানে। স্টেপ 1 এর মধ্যে আমাদের কি থাকবে, স্টেপ 1 ইনিশিয়েশন বা সূচনা। ঠিক আছে, স্টেপ 1 কি থাকবে আমাদের, ইনিশিয়েশন বা সূচনা। ডিএনএ নির্দিষ্ট স্থান বা অরিজিন অফ রেপ্লিকেশন প্রতিলিপিকরণ শুরু হয়। ডিএনএর কোনো একটা স্পেসিফিক একটা জায়গা থাকবে যার মধ্যে কি হবে, প্রতিলিপিকরণ হবে। ধরে নাও যে এটা ডিএনএ, এটা কি আছে তোমার ডিএনএ আছে না, এটা ধরে নাও যে তোমার ডিএনএ, এবং এইদিকে যদি তুমি 3' লিখো ওইদিকে অবশ্যই 5' লিখবে, এবং ওইদিকে যদি তুমি কি লিখবে, এটার মধ্যে তুমি এদিকে যদি 5, এদিকে তো 5' লিখবে না, কারণ এটার তো সামনের জায়গাটা এটা, আর এদিকে কিন্তু 3' লিখবে। এবার ব্যাপার হলো স্পেসিফিক একটা পোর্শন ধরে নাও, ধরে নাও এই জায়গাটাকে আমরা কি বলে দেবো, স্পেসিফিক একটা পোর্শনকে আমরা কি নাম দেবো, ওরি, অরিজিন অফ রেপ্লিকেশন। ঠিক আছে, ওরি তুমি কিন্তু বলতে পারো, যেখান থেকে অ্যাকচুয়ালি প্রতিলিপিকরণ শুরু হবে। ওরির সম্পূর্ণ নাম দেওয়া আছে অরিজিন অফ রেপ্লিকেশন, মানে এই স্থান থেকে আমাদের রেপ্লিকেশন শুরু হবে। সর্বপ্রথম যে এনজাইমটা আসবে সেটার নাম হয়ে দাঁড়াবে হেলিকেজ। হেলিকেজ এনজাইম ডিএনএর দুটি স্ট্র্যান্ডকে আলাদা করে। তাহলে কোন এনজাইম আসলো, হেলিকেজ এনজাইম আসলো এবং ডিএনএর দুটো স্ট্র্যান্ডকে আলাদা করলো। ডিএনএর দুটো স্ট্র্যান্ড মানে এই জায়গাটাকে বোঝাচ্ছে। ধরে নাও যে এখানে ওরি রিজিয়ন পেলে মানে এখানে রেপ্লিকেশন হবে, তাহলে তোমার যে এই যে দুটো স্ট্র্যান্ড যে রয়েছে, ঠিক আছে, এইদিকে যে তোমার যে বাইন্ড হয়ে যে রয়েছে না, তো সেইগুলো তোমাকে কি করতে হবে, আলাদা করতে লাগবে। তো হেলিকেজ এনজাইম কি করে, এটাকে এরকম টাইপে কিন্তু আলাদা করে দেয়। আমি দেখাচ্ছি তোমাকে, পুরো ব্যাপারটা এরকম টাইপে আলাদা হয়ে যাবে, এরকম টাইপে। তো এখন যে ফরমেশন হলো তার যে মিডলের যে, হ্যাঁ, এখন যে ডিএনএর যে এই যে প্যাচটা যে খুলে তারপরে এরকম টাইপের যে একটা গোলাকার যে একটা গঠন হলো, একে আমরা কিন্তু রেপ্লিকেশন বাবল বলবো, রেপ্লিকেশন বাবল বলবো। ঠিক আছে, এটাকে আমরা রেপ্লিকেশন বাবল বলবো। এবং ডিএনএর এই পেজটাকে খুলতে কে হেল্প করেছে, অবশ্যই এনজাইমটার নাম ছিল হেলিকেজ, মনে রাখবে। ডিএনএর তারপরে কি হয়, ডিএনএ খুলে দেখো নাও, তারপরে কি হয়, ডিএনএ খুলে রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়। তারপরে ডিএনএ খুলে রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়। এখানে যে তুমি যে দেখলে রেপ্লিকেশন বাবল, পরবর্তীতে এই জায়গাগুলোরও কেটে যাবে না, তো আলটিমেটলি কি তৈরি করবে, এরকম টাইপ যদি রেডি হয়, এরকম টাইপের কোনো একটা স্ট্রাকচার হবে, দেখে নাও এরকম টাইপ, এরকম টাইপের। তো এই যে ব্যাপারটা এখানে যে ডিএনএ যে এরকম টাইপ, এটা একটা ফর্ক। আগে হয়তো বা তোমরা সরল দোলকের কথা, সরি সরল দোলক না, তো এরকম টাইপের একটা স্ট্রাকচার, শূন্য লাগার কথা হয়তো বা শুনেছো, এরকম টাইপ যে ছিল না, এরকম টাইপ। এবং এটার মধ্যে এসে একটা বল এসে বাড়ি খেত, তাহলে শব্দ উৎপন্ন করতো, বা তোমরা কম্পনের কিছু একটা পোর্শন কিন্তু ফিজিক্সে কিন্তু আমরা এটা পড়ে এসেছি। তো এটাকেও কি বলবো আমরা, কি বলবো এটাকে আমরা কিন্তু এখানে রেপ্লিকেশন ফর্ক। তো এটাকেও রেপ্লিকেশন মানে ফর্কের মতন আকৃতি, তাই এটাকে তুমি কি নাম দিয়ে দেবে, রেপ্লিকেশন ফর্ক, রেপ্লিকেশন ফর্ক লিখবে, রেপ্লিকেশন ফর্ক। এগুলো কার দ্বারা হচ্ছে, অবশ্যই তোমার হেলিকেজ এনজাইমের দ্বারা হচ্ছে। এখানে কিন্তু হেলিকেজ এনজাইমের কথা কিন্তু বলা হয়েছে। নেক্সট যদি একটু লক্ষ্য করো, হেলিকেজ এনজাইম মানে কি, ডিএনএর আনজিপিং। আনজিপিং মানে কি, ওই যে একটু আগে যে আমি দেখেছিলাম যে ডিএনএর যে বন্ডগুলো যে ছিল সেইগুলো যে খুলেছিল, ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, আনজিপিং বলবো। অ্যাকচুয়ালি তারা তো পেঁচিয়ে ছিল, দ্বিতন্ত্রী গঠন ছিল, বাট আলটিমেটলি যে সময় তারা হেলিকেজ এনজাইম কি করছে, তাদের মধ্যে যে বন্ডগুলো সেগুলোকে ব্রেক করেছে, প্রথমে রেপ্লিকেশন বাবল দেন রেপ্লিকেশন ফর্কের কিন্তু সৃষ্টি হয়েছে। ওকে, ডান হয়ে গেল আমাদের প্রথম স্লাইড শেষ। তারপর আমরা চলে যাব নেক্সট স্লাইডের দিকে। দেখো নেক্সট স্লাইডের দিকে যদি যাই, তারপরে নেক্সট স্লাইডের মধ্যে কি চলে আসলো আমাদের, স্টেবিলাইজেশন। ঠিক আছে, স্মৃতিকরণ, স্টেবিলাইজেশন বা কি আসবে, স্মৃতিকরণ আসবে। তো স্টেবিলাইজেশনের যে ব্যাপারটা সেটা যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা কি দেখবো এখানে, স্টেবিলাইজেশনের ব্যাপারটা যদি দেখতে যাই তাহলে আমরা কি দেখে নেব, হ্যাঁ, এখানে দেখে নেব স্থিতিশীল করণ বা স্টেবিলাইজেশনের ব্যাপারটা পড়বো এখানে। তো এখানে কি হবে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন পৃথক হওয়া স্ট্যান্ড দুটিকে পুনরায় জোড়া লাগতে বাধা দেয়। এবার এটা কি সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন, অবশ্যই আমরা জানি না। দেখে নাও এখনো পর্যন্ত তোমরা এতটুকু পড়েছিলে, কতটুকু পড়েছিলে এখানে, এই জায়গাটা পর্যন্ত আমি কিন্তু গিয়েছিলাম, কতটুকু,
এতটুকু নিয়ে গিয়েছিলাম তোমাদের রেপ্লিকেশন বাবল পর্যন্ত আর রেপ্লিকেশন ফর্ক পর্যন্ত নিয়ে গিয়েছিলাম। তো রেপ্লিকেশন ফর্কের এই জায়গার মধ্যে উপরে কিছু প্রোটিন তোমরা পাবে, এইগুলোকে আমরা কি নাম দিয়ে দেবো, এইগুলোকে আমরা বলবো কিন্তু এসএসবি, সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন। অ্যাকচুয়ালি এই যে ফর্কটা যে তৈরি হয়েছে, এই যে ফর্কটা যে তৈরি হয়েছে মানে তাদের মধ্যে অবশ্যই একটা গ্যাপ আছে এবং তারা পুনরায় আবার পেঁচিয়ে যেতে পারে, ঠিক আছে। তো ওই পেঁচানোর থেকে কে রক্ষা করবে, আমাদের এসএসবি, ঠিক আছে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন কিন্তু এটা থেকে বাঁচাবে এবং এই যে গ্যাপটা ফর্মেশন হয়েছে সেই গ্যাপটা কিন্তু ধরে রাখতে কিন্তু হেল্প করবে। ওকে, দেন দেখো তুমি, তারপরে দেখো তুমি কি বলা আছে, টোপো আইসোমারেজ। টোপো আইসোমারেজ যাকে আমরা আবার ডিএনএ গাইরেজও বলছি, কি বলছি একে আমরা ডিএনএ গাইরেজ কিন্তু বলে দেবো না, টোপো আইসোমারেজকে আমরা কি নাম দিয়ে দেবো, ডিএনএ গাইরেজ। টোপো আইসোমারেজকে আমরা কি নাম দিয়ে দেবো, ডিএনএ গাইরেজ। ডিএনএ এর অতিরিক্ত পাক সুপার কোয়েলিং খুলতে সাহায্য করে। দেখো এইটা শুধুমাত্র এখানে যে হেলিকেজ এনজাইম যে আসলো, এখানে একটা ধরে নাও যে একটা এনজাইম আসলো এবং এটার নাম কি হলো, হেলিকেজ। তোমরা জানো যে হেলিকেজ এই পেজগুলিকে খুলতে সাহায্য করছে, এইগুলোকে হেলিকেজ না, হেলিকেজ এই পেজগুলিকে খুলতে সাহায্য করেছে এবং একটু আগে আমরা দেখেছি কি এর মিডল দিয়ে হয়তো বা কোনো একটা জায়গার মধ্যে কেটেছে, ঠিক আছে, যার কারণে রেপ্লিকেশন ফর্ক দেন রেপ্লিকেশন না সরি ফার্স্টে রেপ্লিকেশন বাবল দেন রেপ্লিকেশন ফর্কের ফর্মেশন হয়েছে। এইবার কিছু কিছু জায়গার মধ্যে ডিএনএ খুব বেশি পরিমাণে পেঁচিয়ে থাকে, মানে এখানে বন্ডগুলো খুব স্ট্রং থাকে। তো এইগুলোকে কাটতে একটা এনজাইম, নতুন একটা এনজাইম চলে আসলো এবং তার নামটা আমরা কি দেখে নেব, তার নামটা কিন্তু আমরা দেখে নেব টোপো আইসোমারেজ। কি দেখবো আমরা এটাকে, টোপো আইসোমারেজ কিন্তু দেখে নেব, ঠিক আছে। টোপো আইসোমারেজ কিন্তু আমাদের এখানে দেখে নিতে হবে। হ্যাঁ, তো টোপো আইসোমারেজ বসবে এবং অতিরিক্ত যে প্যাচ রয়েছে সেটাকে খুলতে সাহায্য করবে। দেন তুমি নেক্সট চলো, নেক্সট স্লাইডের দিকে যাব আমরা। নেক্সট স্লাইডের দিকে যদি দেখতে যাই, নেক্সট স্লাইডের দিকে যদি দেখতে যাই তাহলে আমরা কি দেখবো এটাকে, নেক্সট স্লাইডের দিকে যদি দেখতে যাই তাহলে আমরা দেখবো প্রাইমার ফর্মেশন। এটা আবার কি ব্যাপার, প্রাইমার ফর্মেশন। প্রাইমেজ এনজাইম একটি ছোট আরএনএ প্রাইমার তৈরি করে, বাট এটা কোনখানে লাগবে এটাও তো তোমার বুঝতে লাগবে না। তো আবার সেম একটা স্ট্রাকচার বানিয়ে নিই, দেখে নাও, সেম একটা স্ট্রাকচার কিন্তু আমরা বানিয়ে নেব, এই জায়গাটা পর্যন্ত বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার কি লাগানো ছিল, এসএসবি সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন ছিল, এখানে আমার হেলিকেজ এনজাইম ছিল, তাছাড়াও আরেকটা এনজাইমও ছিল, নাম কি ছিল, তার নাম ছিল গাইরেজ, নাকি একটা ছিল হেলিকেজ এনজাইম আরেকটার নাম কি ছিল, গাইরেজ, হেলিকেজ, আরেকটার নাম কি হয়ে যাবে আমাদের, গাইরেজ উৎসেচক। ভালো কথা। তো ব্যাপারটা কি হলো, প্রাইমেজ এনজাইম একটি ছোট আরএনএ প্রাইমার রেডি করে। দেখো এই যে স্ট্যান্ডগুলো যে রয়েছে এগুলো তো আগের ডিএনএ, ডিএনএ থেকে তো এগুলো খুলেছে। তো আগে মানে ডিএনএ ছিল, এখন নতুন ডিএনএ তৈরি হচ্ছে। তো আগের যে ডিএনএর যে পার্টগুলো এগুলো প্যারেন্ট স্ট্যান্ড হিসাবে কাজ করবে, কি হিসাবে, প্যারেন্ট বা পিতৃ স্ট্যান্ড হিসাবে কাজ করবে, প্যারেন্ট স্ট্র্যান্ড হিসাবে কাজ করবে। এবং নতুন যে এখানে যে তোমার যে আরএনএর যে পার্টগুলো এসে যুক্ত হচ্ছে, মানে যে স্ট্যান্ডগুলো এসে যুক্ত হচ্ছে সেইগুলো কিন্তু সাধারণত, হ্যাঁ, সেগুলো কিন্তু সাধারণত নতুন যে আরএনএর যে স্ট্যান্ডগুলো এসে যে যুক্ত হচ্ছে টেমপ্লেট হিসাবে কাজ করবে। সেগুলো লিখে নাও, তোমরা যদি লেখার থাকে অবশ্যই লিখে নেবে, ঠিক আছে। কি হিসাবে কাজ করবে এগুলো, এগুলো তোমার কি হিসাবে কাজ করলো, এটা সবটা প্যারেন্ট স্ট্যান্ড হিসাবে কাজ করলো, সবটা ডিএনএ আগের যে ডিএনএটা, বাট নতুন যে স্ট্যান্ডগুলো সেগুলো কি হিসাবে কাজ করছে রে, প্রত্যেকটা টেমপ্লেট স্ট্যান্ড, বাংলাতেও সেমই টেমপ্লেট স্ট্যান্ড, টেমপ্লেট স্ট্যান্ড হিসাবে কাজ করছে। ডান। বাট তুমি হয়তো একটা জিনিস ভালো করে দেখতে পাচ্ছ যে এই জায়গার মধ্যে যে আরএনএ এর যে স্ট্যান্ডটা এলো এটা কিন্তু কন্টিনিউয়াস, ঠিক আছে, এবং এটার যে সাইড ছিল এটা 3 প্রাইম এন্ডে এবং এখানে ছিল 5 প্রাইম এন্ড। তো এটার অপোজিট অবশ্যই এখানে 5 প্রাইম এন্ড হয়ে যাবে এবং এখানে কি হয়ে যাবে, আমার 3 প্রাইম এন্ড হবে না। তো এইখানে যে তুমি যে উপরের যে সাইডটা দেখতে পেলে সেটা কিন্তু কন্টিনিউয়াস ছিল, বাট নিচের যে স্ট্যান্ডটা রয়েছে সেটা কিন্তু ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে। তো এইগুলোকে আমরা পরের স্লাইডের মধ্যে জানবো যে কন্টিনিউয়াস স্লাইডটা মানে স্ট্যান্ডটা যেটা রেডি হয়েছে 3 প্রাইম এন্ডের দিকে সেটাকে কিন্তু আমরা আবার কি বলে দেবো, সেটাকে আমরা বলবো লিডিং স্ট্যান্ড, মনে রাখবে। এবং নিচের যে ডিসকন্টিনিউয়াস যে স্ট্যান্ডগুলো রয়েছে সেগুলোকে আমরা বলে দেবো লেগিং স্ট্যান্ড। আচ্ছা, লেগিং স্ট্যান্ডের প্রত্যেকটা অনেকগুলো খণ্ডক দেখতে পাচ্ছ, যেহেতু ডিসকন্টিনিউয়াস তো অনেকগুলো খণ্ডক আছে, সেই প্রত্যেকটা খণ্ডককে আমরা নাম দিয়ে দেবো ওকাজাকি খণ্ডক, ঠিক আছে, ওকাজাকি খণ্ডক। এটা তুমি বুঝে গেলে। বাট কথা হলো এখানে আরএনএ, এখানে একটা জিনিস লক্ষ্য করো,
বাট আমার ব্যাপারটা হলো ডিএনএ পলিমারেজ এই প্রাইমারের 3' এন্ডে যে প্রান্তরা থেকে কাজ শুরু করে, ঠিক আছে। তো ডিএনএ পলিমারেজ কি, এখানে এসে একটা নতুন একটা উৎসেচক, ঠিক আছে, এখানে কি আসবে, একটা উৎসেচক না মানে আরএনএর একটা স্ট্যান্ড আসবে, এটার নাম কি হয়ে যাবে, এটার নাম কি হয়ে যাবে সাধারণত, এটার নাম হয়ে যাবে ডিএনএ পলিমারেজ, ঠিক আছে। ডিএনএ পলিমারেজ না, সরি, প্রাইমার হয়ে যাবে, এটার নাম প্রাইমার, প্রাইমার হয়ে যায়। নাম কি দেবে তোমরা, প্রাইমার। একে যে জোড়া লাগাবে, ঠিক আছে, একে যে জোড়া লাগবে তার নাম ডিএনএ পলিমারেজ এবং প্রাইমেজ উৎসেচক, প্রাইমেজ উৎসেচক। শুধু মানে তোমার ডিএনএ পলিমারেজ নয়, প্রাইমারকে জোড়া লাগাতে কে সাহায্য করছে, প্রাইমেজ উৎসেচক। এবার তোমার একটা মনের মধ্যে ধারণা আসতে পারে কেন এই প্রাইমার লাগবে। তোমার ঘরের মধ্যে যে সময় রং করা হয় সেই সময় সর্বপ্রথম তুমি কি দাও, প্রাইমার, যাতে এই সারফেসটা যাতে কি হয়ে যায়, আরো বেশি পরিমাণে যাতে স্মুথ হয়ে যায়। তো এখানে তোমার কি লাগাতে হবে, প্রাইমার, ঠিক আছে। এখানেও একটা প্রাইমার লাগবে, বাট প্রাইমারগুলো কি, আরএনএর ছোট ছোট টুকরো। এবার এই যে প্রাইমারগুলো রয়েছে সেইগুলো লাগাতে যে হেল্প করছে তার নাম প্রাইমেজ উৎসেচক এবং ডিএনএ পলিমারেজ, ঠিক আছে, ডিএনএ পলিমারেজ। এবং এটাকে কোন দিকে লাগাবে, অবশ্যই 3' এন্ডের দিকে প্রথমে লাগাবে। কিন্তু এতটুকু কিন্তু আমাদের কমপ্লিট হলো, প্রাইমার তৈরি করা হয়ে গেল। তো নেক্সট স্লাইডের দিকে চলে যাব। স্টেপ 4 আমরা দেখব। স্টেপ 4 যদি আমরা দেখতে যাই, স্টেপ 4 দেখব কিন্তু আমরা। স্টেপ 4 যদি দেখি তাহলে সেটা হবে ডিএনএ পলিমারেজ 3, নতুন আরেকটা উৎসেচক, ঠিক আছে। প্রোক্যারিওটে কিন্তু ডিএনএ পলিমারেজ 3 এবং ডিএনএ পলিমারেজ, ঠিক আছে। এখানে তুমি দেখতে পাচ্ছ কি, ইটা হতে পারে, ঠিক আছে। ডিএনএ পলিমারেজ এটা ইউক্যারিওটিক কোষের মধ্যে মেইনলি আমরা যদি ডিএনএ পলিমারেজ যদি 3 রাখি তাহলে সেটাও চলবে, এটাই বেস্ট। ডিএনএ পলিমারেজ 3 রাখো, নতুন নিউক্লিওটাইডকে যুক্ত করছে, কিন্তু নতুন নিউক্লিওটাইডকে কিন্তু যুক্ত করছে। দেখে নাও ব্যাপারটা কি, কে যুক্ত করছে, ডিএনএ পলিমারেজ 3। তো কিরকম হবে এখনের ব্যাপারটা আবার সেম একটু ড্রয়িং করে নিলে ভালো হয়। এরকম টাইপ ছিল, এরকম টাইপ আগের থেকে স্ট্যান্ডগুলো ছিল। এবং তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে হয়তো বা বুঝতে পারবে এই জায়গার মধ্যে কন্টিনিউয়াস একটা স্ট্যান্ড ছিল যেটার নাম ছিল লিডিং স্ট্যান্ড, আর নিচে যে স্ট্যান্ডটা সেটা হলো ডিসকন্টিনিউয়াস স্ট্যান্ড, সেটার নাম হলো লেগিং স্ট্যান্ড না। তো এইখানে অলরেডি কি যুক্ত হয়ে গিয়েছিল, প্রাইমেজ, মানে তোমার এর ক্রিয়ায় প্রাইমার যুক্ত হলো। প্রাইমার আগের থেকে যুক্ত হয়ে গিয়েছিল, প্রাইমার নাকি, প্রাইমেজ কার সাহায্যে, ডিএনএ পলিমারেজের সাহায্যে। এবং আরেকটা কি হলো, তোমার প্রাইমেজ উৎসেচকের সাহায্যে এখানে প্রাইমার লাগলো। এইবার নতুন আরেক প্রাইমারটা ধীরে ধীরে লেগে সামনের দিকে যাবে, ঠিক আছে, সামনের দিকে মুভ করবে প্রাইমারটা। আর এটার পরে পরে কে আসতে থাকবে, এখানে ডিএনএ পলিমারেজ, ঠিক আছে। ডিএনএ পলিমারেজ নতুন নিউক্লিওটাইডকে যুক্ত করে, তাহলে এর পিছনে পিছনে কে কাজ করতে থাকবে, এইটা যতই সামনের দিকে যাবে, এটা ধরে নাও যে সামনের দিকে এগিয়ে গেল এরকম টাইপ। তো প্রাইমারটা সামনের দিকে কাজ করতে করতে, মসৃণ করতে করতে এই রাস্তাটা এগিয়ে গেল সামনের দিকে। তো পিছন দিকে আবার কে লেগে আসবে, নতুন একটা এনজাইম লাগবে, এই এনজাইমটার নাম হবে ডিএনএ পলিমারেজ 3, ঠিক আছে। তো এটা আবার লাগছে, এবং এটা যে এনজাইমটা এটা কি কাজ করবে, এখানে একটু আগে আমি বলেছিলাম যে একটা বেস পেয়ারের ব্যাপারটা আমি যদি জানি তাহলে কিন্তু নেক্সট যে তোমার স্ট্যান্ডটা যে রয়েছে সেটার মধ্যে কি কি বেসেস রয়েছে সেটাও আমি অনুমান করতে পারবো। তো এখানে যদি এ থাকে তাহলে এই জায়গার মধ্যে তোমার কি আসবে, টি আসবে। এখানে যদি জি থাকে তাহলে এই জায়গার মধ্যে কি আসবে, সি আসবে। এরকমভাবে কিন্তু এই স্ট্যান্ডটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে, সবটা স্ট্যান্ড সম্পূর্ণ হবে। একে কমপ্লিট কে করাচ্ছে, ডিএনএ পলিমারেজ 3, ঠিক আছে। প্রথমে প্রাইমারটা গেল এবং এর পিছনে পিছনে এই বেস পেয়ারগুলোকে জোড়ো দিয়ে আসছে সাধারণত ডিএনএ পলিমারেজ 3 না। তো নতুন ডিএনএ সর্বদা 5' টু 3' এর দিকেই হয়, 5' টু 3' এর দিকেই কিন্তু নতুন ডিএনএটা কিন্তু কমপ্লিট হবে, বুঝলে তোমরা। 5 এটা কেন বলছে, দেখো আমি কি বলেছিলাম, লিডিং স্ট্যান্ডটা 3' এন্ডের দিকে হবে, হ্যাঁ। তো এই যে তার বিপরীত দিকে যে হবে, বিপরীত দিকে যে মানে নতুন যে স্ট্যান্ডটা হবে এটা অবশ্যই 5' এর দিকে হবে। তাহলে তুমি তো এটা শিওর না, নতুন যে ডিএনএটা কোন দিকে থেকে স্টার্ট হচ্ছে, 5' থেকে 3' এর দিকে। তো উপরেরটা যেটা পুরনো এটা ছিল 3' টু 5', 3' টু তোমার কি যাবে, এটা 5', বাট নতুন যে ডিএনএটা সেটা 5' থেকে শুরু হয়েছে এবং 3' এর দিকে। তো এখানে বলাই আছে নতুন ডিএনএ সর্বদা 5' টু 3' এর দিকে কিন্তু মুভ করবে না। তো এতটুকু যদি জেনে নিই, তো দেখো একটা জিনিস। তো নেক্সট আমরা দেখে নেব লিডিং স্ট্যান্ডের ব্যাপারটা, অগ্রবর্তী স্ট্যান্ড বা লিডিং স্ট্যান্ডের ব্যাপারটা একটু দেখে নিতে হবে।
তো লিডিং স্ট্র্যান্ড একটু আগেও বলেছিলাম যে স্ট্র্যান্ডটা কমপ্লিট ছিল মানে কন্টিনিউয়াস ছিল নিউক্লিওটাইডগুলো যুক্ত হয়ে সেটাকে আমরা বলবো লিডিং স্ট্র্যান্ড, আর যেটা ইনকমপ্লিট ছিল সেটাকে আমরা কি বলে দেবো ল্যাগিং স্ট্র্যান্ড। বলা আছে দেখো ধারাবাহিকভাবে বা কন্টিনিউয়াসভাবে তৈরি হয় লিডিং স্ট্র্যান্ড, আর নিচের যে স্ট্র্যান্ডটা ছোট ছোট অংশে এই খণ্ডকগুলোকে কি বলা হবে ওকাজাকি খণ্ডক, এগুলো নিয়ে ল্যাগিং স্ট্যান্ড। কিন্তু নিচের যে স্ট্যান্ডটা যেটা এখনো তৈরি হয়নি এখানে দেখাচ্ছি, এখানে ধীরে ধীরে এটা তৈরির জন্য প্রস্তুতি নেবে। তো এটা প্রত্যেকটা খণ্ডককে আমরা কি বলে দেবো ওকাজাকি খণ্ডক কিন্তু বলে দেবো। ঠিক আছে, হয়ে গেল এতটুকু। চলো নেক্সট দেখো প্রাইমার রিমুভাল। এইবার ব্যাপারটা হলো এবার যে সময় আমার কি হয়ে গেল, যে সময় দেখে নাও, ঠিক আছে, যে সময় এই যে ডিএনএটা যে ছিল এখানে নিউক্লিওটাইডের বেস পেয়ারগুলো যুক্ত হয়ে গেল, আর এখানেও ধীরে ধীরে যুক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। মানে এখানে তো স্ট্যান্ডগুলো যুক্ত হয়ে গেল না, এগুলো এখানে এর লোকে টি জি এর লোকে সি এরকম টাইপের একটা স্ট্যান্ড এখানে যুক্ত হচ্ছে। এদিকে সামনের দিকে তোমার হেলিকেজ কাটছে, বনটা ব্রেক করে করে যাচ্ছে, আর গাইরেস আর কয়েল হতে দিচ্ছে না, আর উপরে আবার এস এস বিপিও বিও রয়েছে না, সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন। তো নতুন করে যে স্ট্যান্ডটা যে তৈরি হচ্ছে এই ব্যাপারটা, এদিকে যে নতুন করে যে স্ট্যান্ডটা যে তৈরি হচ্ছে এবং এদিকেও তো নতুন স্ট্যান্ড তৈরি হচ্ছে, এটাও তো তুমি দেখতে পাচ্ছ, বাট ফ্র্যাগমেন্টগুলো মানে কন্টিনিউয়াস না আর কি। ঠিক আছে না, তো এইভাবে যে তোমার যে তৈরি যে হচ্ছে, তো প্রাইমার এদিকেও কাজ করবে এবং আলটিমেটলি শেষের সময়ে এদিকেও কাজ করবে, মানে এখান থেকে শুরু করবে এবং কাজ করতে করতে সামনের দিকে আসবে, যাতে এদিকে যাতে নতুন স্ট্যান্ড যাতে হতে পারে, এদিকেও ধীরে ধীরে যাতে নতুন স্ট্যান্ড যাতে কি হতে পারে, এদিকেও যাতে নতুন স্ট্যান্ড যাতে হতে পারে। বাট একটা টাইম পরে এই যে প্রাইমারগুলো সেটার তো আর কোনো কাজ নাই, এখানে তো আর কোনো কাজ থাকবে না, তো সেই প্রাইমারটা সরতে লাগবে এই জায়গা থেকে, মানে ডিএনএ থেকে সরতে লাগবে। তো এটাকে আমরা কি বলবো প্রাইমার অপসারণ স্টেজ। ঠিক আছে, ডিএনএ পলিমারেজ 1 যেটা প্রোক্যারিওটিকে থাকবে এবং আরএনএ প্রাইমারকে সরিয়ে তার জায়গায় ডিএনএ নিউক্লিওটাইডকে বসায়। তো নতুন একটা স্ট্যান্ডার্ড এসে পড়লো, এদিকেও তোমার ডিএনএ পলিমারেজ 3 কাজ করলো, উপরও ডিএনএ পলিমারেজ 3 কাজ করবে, বাট এখানে আবার নতুন একটা স্ট্যান্ড আসবে, নাম কি হয়ে যাবে ডিএনএ পলিমারেজ 1 কিন্তু সাধারণত ডিএনএ পলিমারেজ 1 কিন্তু আসবে এবং এসে ওই যে তোমার যে এই যে জায়গাগুলোকে যে রয়েছে এই যে জায়গাগুলোকে সেগুলোকে সরাবে, মানে প্রাইমারগুলোকে সরিয়ে এবং নিজে কিন্তু এখানেও কাজ করবে এবং এখানেও কাজ করবে, দুটোটা পার্টের নামই তুমি কি বলে দেবে ডিএনএ পলিমারেজ 1, দুটো জায়গায় কাজ করবে আলটিমেটলি এবং কাজ করে। এখানে যে প্রাইমারগুলো যে ছিল এগুলো কি ছিল প্রাইমার, এটাও কি ছিল প্রাইমারগুলো